বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার 6 নম্বর লেকচার। তো গত লেকচারে অনুশীলনীর 22 নম্বর অঙ্ক সহ আরো উদাহরণ দিয়ে একটা উদাহরণ করে দিয়েছিলাম। আজকে আমরা উদাহরণের 2 নম্বর অঙ্কটা করবো, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 5, মেবি পৃষ্ঠা নাম্বার 5-এর 2 নম্বর উদাহরণটা করব। উদাহরণ 2টা করব। উদাহরণ 2 হচ্ছে, প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা আগে দেখতে হবে আমাদের স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা কি আমরা প্রথম লেকচারে দেখেছিলাম। স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে স্বাভাবিক সংখ্যা বলি, অর্থাৎ 1 2 3 4 5 এক্সেট্রা ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপর বলছে কি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি? ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে, আমি যদি প্রথম সংখ্যাটি 1 নেই, তাহলে ক্রমান্বয়ে এর 1 এর পরবর্তী ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি হচ্ছে 2, এবং 2 এর পরবর্তী ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি হচ্ছে 3, 3 এর পরবর্তী ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি হচ্ছে 4, 4 এর পরবর্তী ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি হচ্ছে 5, এবং এরপরে 6। এইভাবে আমাদেরকে যেহেতু 4টি বলছে, তাহলে আমি প্রথম সংখ্যাটি যদি 1 নেই, তাহলে 1 2 3 4 এই 4টি হবে কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা প্রথম সংখ্যা 1 নিলে। আবার প্রথম সংখ্যা যদি আমি 3 নেই, তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে 3 এর পরেরটা হচ্ছে 4, এর পরেরটা 5, এর পরেরটা 6, 5 6। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো বলছে এই যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল নেব, গুণফলের সাথে আমরা আরো 1 যোগ করব। তাহলে আমরা এই 4টাকে গুণ করে দেখি কত হয়। 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, তাহলে 1, এই 4টার গুণফলের সাথে আরো 1 যোগ করব। গুণফলের সাথে 1 যোগ করব, তাহলে 1 2 2 3 6 6 4 24, 24 প্লাস 1 সমান 25, অর্থাৎ 25 আসছে। আর 25 কি? 25 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা কি, এই বিষয়টা এর আগের লেকচারগুলোতে আমি বলেছি। যেমন একটি সংখ্যাকে আমি, যেমন 2 কে 2 দ্বারা গুণ করলাম, অর্থাৎ 2 এর স্কোয়ার নিলাম, বা 2 এর স্কোয়ার নিলাম। 2 কে 2 দ্বারা গুণ করা মানে কি 2 এর স্কোয়ার নেওয়া। কত হলো? 4 হলো। তাহলে 4 হচ্ছে কি একটি পূর্ণ বর্গ সংখ্যা। অর্থাৎ 4 কে পাওয়ার পেছনে কোনো একটি সংখ্যাকে বর্গ করার অবদান রয়েছে। যেমন 4 কে পাওয়ার পেছনে একটি সংখ্যা আছে 2, 2 কে যদি আমরা 2 বার লিখে গুণ করি, বা 2 কে যদি স্কোয়ার করি, তাহলে আমরা কি পাই? 4 পাই। আবার 9 একটি সংখ্যা, 9 কে পাওয়ার পেছনে আমরা কি করতে পারি? 3 কে স্কোয়ার করতে পারি। তো 3 ইন্টু 3 সমান 3 স্কোয়ার লিখতে পারি। আবার 16 একটি সংখ্যা, 16 কে পাওয়ার পেছনে আমরা 4 এর উপর স্কোয়ার দিতে পারি, অর্থাৎ 4 ইন্টু 4 বা 4 স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে 16 হচ্ছে একটি কি পূর্ণবর্গ সংখ্যা, 9 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা, 4 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা, 25 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। 25 পাওয়ার পেছনে 5 একটি সংখ্যা, যাকে বর্গ করলে আমরা 25 পাই। তাহলে আমাদেরকে এই বিষয়টা প্রমাণ করতে হবে। তো এই বিষয়টা প্রমাণ করার জন্য আমাদেরকে প্রথমত স্বাভাবিক সংখ্যা কি এই বিষয়টা বুঝতে হবে, তারপর ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি এই বিষয়টা বুঝতে হবে। এই দুইটা বিষয় বুঝলাম, তারপর পূর্ণবর্গ সংখ্যা কি এই বিষয়টা বুঝতে হবে। আমি হালকা একটু বললাম, এর আগে লেকচারে পূর্ণবর্গ সংখ্যার বিস্তারিত আলোচনা করেছি। এখন এইটাকে আমরা প্রমাণ করতে চাই, কিভাবে প্রমাণ করব? যেমন আমি 1 নিয়েছিলাম, 2 নিয়েছিলাম, 3 নিয়েছিলাম, 4 নিয়েছিলাম। 1 এর পরবর্তী সংখ্যা 2, পরবর্তী 3 এবং 4। তাহলে এই 4টি কি পরস্পরের ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন এটাকে আমি এইভাবে না লিখে প্রতীকী আকারে লিখতে চাই। প্রতীকী আকারে কিভাবে লিখতে চাই? যেমন x কে আমি, প্রথম সংখ্যাটি হচ্ছে 1, আমি 1 না লিখে এটাকে ধরে নিলাম এটা হচ্ছে x, এবং 1 এর পরবর্তী সংখ্যা হচ্ছে কত? 2। 2 পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? এই 1 এর সাথে আরো 1 যোগ করতে হবে। অর্থাৎ 1 কে যদি x হয়, তাহলে 2 পাওয়ার জন্য x এর সাথে আরো 1 যোগ করতে হবে। তাহলে 2 পাওয়ার জন্য আমাদের করতে হবে কি, এই 1 এর সাথে, অর্থাৎ 1 সমান x ধরেছি, x এর সাথে আরো 1 যোগ করতে হবে। তাহলে আমরা 2 পাবো। এবং 2 এর পরবর্তী সংখ্যা 3 পাওয়ার জন্য আমাদের কি করতে হবে?
এই এক্স প্লাস ওয়ান এর সাথে আরো ওয়ান যোগ করতে হবে, তার মানে ফাইনালি এক্স প্লাস টু লিখতে হবে। তাহলে এটি হচ্ছে কি আমার তৃতীয় সংখ্যা, এটি কি আমার তৃতীয় সংখ্যা, এটি দ্বিতীয়, এটি প্রথম। এবং চতুর্থ সংখ্যাটি পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, পূর্বেরটির সাথে আরো এক যোগ করতে হবে। তাহলে এক্স প্লাস টু প্লাস ওয়ান এইভাবে লিখতে হবে। তাহলে আমরা ফাইনালি দাঁড়ালো এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি, এটি হচ্ছে কি আমার চতুর্থ সংখ্যা, এটি আমার চতুর্থ সংখ্যা। তাহলে আমরা এটাকে এখানে লিখলাম যে প্রথম সংখ্যা এক্স, দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস ওয়ান, তৃতীয় সংখ্যা এক্স প্লাস টু, চতুর্থ সংখ্যা এক্স প্লাস থ্রি। তাহলে আমরা লিখার আগে এখানে ডট ডট যে দিয়ে দিয়েছি আমি, এইখানে লিখতে হবে আমাদেরকে যে মনে করি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে, মনে করি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে এক্স, এক্স প্লাস এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এবং এক্স প্লাস থ্রি, চারটি। এখন প্রশ্ন মতে আমাদেরকে কি করতে বলছে, প্রশ্ন মতে আমি যদি এখানে লিখি প্রশ্ন মতে এই চারটি সংখ্যাকে গুণ করতে হবে, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি, এই চারটির গুণফলের সাথে আমাকে এক যোগ করতে হবে। যদি যোগ করি তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা আছে, বর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা প্রমাণ করার জন্য আমাদেরকে কি করতে হবে, শেষে আমরা কিভাবে বুঝবো এটি পূর্ণবর্গ সংখ্যা। আমরা একটি সূত্র জানি, যে বর্গের একটি সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ার, এটি সূত্র জানি কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যদি কোনোভাবে এই ফরম্যাটটা নিয়ে আসতে পারি অথবা এই ফরম্যাটটা নিয়ে আসতে পারি, এই ফরম্যাট অথবা এই ফরম্যাট আমরা যদি নিয়ে আসতে পারি, তাহলে আমরা বলবো যে এই চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি এক যোগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমি এই সূত্রটা এখানে লিখে রাখছি অলরেডি, আমি আগে লিখিয়ে রাখছি। তো এখন প্রমাণ করার চেষ্টা করি যে প্রশ্ন মতে এইটুকু লিখলাম, লিখার পর আমি এই এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু, এক্স লিখলাম আর এক্স প্লাস থ্রিটাকে আমি এখানে নিয়ে আসলাম, এক্স প্লাস থ্রি নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, এই দুইটাকে আমি এখন গুণ করব, গুণ করি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু গুণ করি, এক্স আর এক্স এ গুণ করলে কত হয় এক্স স্কোয়ার হয়, এক্স আর টু গুণ করলে কত হয় টু এক্স হয়, এবং এক্স দিয়ে সব কটিকে গুণ করছে, এখন এই ওয়ান দিয়ে গুণ করবো প্লাস ওয়ান দিয়ে, ওয়ান দিয়ে এক্স কে গুণ করলে কত হয় এক্স হয় ওয়ান এক্স, ওয়ান দিয়ে টু কে গুণ করলে ওয়ান আর টু গুণ করলে টু হয়। এই গুণটুকু করে শেষ করলাম। আর এই অংশটুকু যেহেতু আমি এখানে আগে নিয়ে এসেছি এখন আর লিখতে হবে না, এখানে শেষে কত আছে ওয়ান আছে, প্লাস ওয়ান আছে, এই গুণফলের সাথে আমি ওয়ান প্লাস করলাম। এখন পরের লাইনটা যদি আমি লিখতে চাই, এখন আমি এই দুইটা অংশকে গুণ করব, এক্স আর এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার, এক্স আর থ্রি গুণ করলে কত হয় থ্রি এক্স হয়। তাহলে এই দুইটার গুণফল আমি লিখে দিলাম। আর এইখানে আমি একটু যোগ বিয়োগ করি দেখি, যোগ বিয়োগ করলে কি আসে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স আর এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স আর আরেকটা প্লাসের এক্স, তাহলে কত হলো থ্রি এক্স হলো, প্লাস টু, তারপর এই প্লাসটা ব্র্যাকেটের বাইরে প্লাস ওয়ানটা আমি লিখে দিলাম। এখন আমি যদি লক্ষ্য করি একটু দেখতে পাবো এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এখানেও আছে এখানেও আছে। এখন আমি কি করব যে এই যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স না লিখে এইটার পরিবর্তে আমি এ লিখবো, অর্থাৎ আমি ধরে নেব এ সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এ ধরে আমি এইভাবে সাইড নোট লিখে দেবো, আমি আগে লিখে রাখলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সমান এ ধরেছি, আমি ধরে নিয়েছি, এখানে লিখেও দিছি সাইড নোট। তাহলে এইটা সমান আমি কি লিখতে পারি এ লিখতে পারি, এই অংশের পরিবর্তে এ লিখলাম, এখানকার ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তাহলে এই অংশ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সমান কি ধরেছি এ ধরেছি, তাহলে এ প্লাস এই অংশ সমান এ ধরেছি, প্লাস টুটা তো আর আমি ধরি নাই, প্লাস টুটা যেভাবে আছে সেভাবে থাকবে, তাহলে এ প্লাস টু লিখলাম। তারপর এই শেষের প্লাস ওয়ানটা আমি লিখলাম। এখন এই অংশ লিখার পর আমি এখন গুণ একটা গুণ করব, এই এ এই এর সাথে গুণ করি যদি তাহলে কত হয় এক্স স্কোয়ার হয়, স্কোয়ার হয়, এবং এই এ টু এর সাথে যদি গুণ করি তাহলে কত হয় টুয়াইস এ হয়।
আর প্লাস ওয়ানটা এখানে অবশিষ্ট আছে। এখন কি আসছে আমাদের, স্কোয়ার প্লাস 2ac প্লাস 1। এখন এইটাকে আমরা চাইলে এই ফরম্যাটে নিয়ে যেতে পারি কিনা দেখি। এটাকে যদি আমি এখন চাই এভাবে লিখতে পারি কিনা, কালো দিয়ে লিখি, স্কোয়ার প্লাস 2a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এভাবে আমি লিখতে পারি কিনা, এই ফরম্যাটে আমি লিখতে পারি কিনা চাইলে অবশ্যই পারি। কারণ এটাকে না মুছি, এটাকে আমার কাজে লাগবে, এইটুকু মুছে দিই, এই অংশটুকু আমি এখন মুছে দিই। এটাকে আমি একটু উপরে যদি লিখি, যে কি লিখছি, স্কোয়ার 2a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এইভাবে লিখলাম। লিখে এখন আমি কি করছি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটাই এ ঠিক আছে, এইটাকে আমি বি কল্পনা করতে পারি না। এ বি, বি এর মান 1, বি এর মান 1, এখানে কি 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে কত, 1ই তো, 1 স্কোয়ার মানে 1। তাহলে এই টোটাল অংশের পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি, আমি বিটা জিয়ে রাখি এখানে, এ প্লাস বি হোল স্কোয়ার। তো বি এর পরিবর্তে আমরা আমাদের হিসাবে কত লেখা আছে, অঙ্কে কত লেখা আছে, 1 লেখা আছে, তাহলে লিখবো কত, 1, এ প্লাস 1 হোল স্কোয়ার লিখলাম। এখন এই যে এ এর মান, এ তো আমাদের অঙ্কে কোথাও উপস্থিত নেই, আমি এ একটা মান ধরে নিয়েছিলাম। এ ধরে নিয়েছিলাম, কার জন্য ধরে নিয়েছিলাম, এইটার জন্য, এক্স স্কোয়ার প্লাস 3x কে এ ধরে নিয়েছিলাম। তাহলে এখন এই এ এর মান যদি আমি এখানে বসিয়ে দিই, এ এর মান যদি বসিয়ে দিই, এ পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, তারপর উপরে আছে হোল স্কোয়ার। তাহলে আমরা কি এই ফরম্যাটে প্রকাশ করতে পারছি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই অংশকে যদি এ ধরি প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এই ফরম্যাটে আমরা প্রকাশ করতে পারি। তার মানে কি এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে নিশ্চিত। তাহলে আমরা বলতে পারি কি এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং যা একটি পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে কোনো চারটি স্বাভাবিক সংখ্যার সাথে যদি চারটি স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে, যে কোনো চারটি স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি এক যোগ করি, গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। হ্যাঁ, এখন সেই স্বাভাবিক সংখ্যাটি হতে পারে কি, আমি যদি প্রথম সংখ্যাটি 50 নিই, তাহলে 50, 51, 52, 53, এই চারটি সংখ্যাকে গুণ করব, গুণফলের সাথে আরো এক যোগ করব, যোগ করলে যেই সংখ্যাটি পাবো ওটি হবে কি একটি পূর্ণবর্গ সংখ্যা। তো এই প্রমাণটাই আমাদের চাইছিল, আমরা এখানে লিখে দিতে পারি প্রমাণিত বা প্রুভড, যাই লিখি না কেন, এটা লিখলাম। তাহলে এই অঙ্কটি আমরা এখন শেষ করলাম। এখন অনুশীলনী 1 এর 15 নং অঙ্ক, অনুশীলনী 1 এর 15 নং অঙ্ক, এই অঙ্কটা সমাধান করে দেখাবো। 15 নং অঙ্কে 4টা অঙ্ক আছে, যে যোগ কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ করতে হয়, এই যোগটা আমি এখন দেখাবো। তো প্রথম অঙ্কটি হচ্ছে 0.45 পুনঃপুনিক, 45 পুনঃপুনিক প্লাস 0.134, 0.13 পুনঃপুনিক 4 পুনঃপুনিক, এই দুটি সংখ্যা আমাদেরকে যোগ করতে বলছে। তো যোগ করার ক্ষেত্রে আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে দেখে আসছি, যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এবং অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ আমরা শিখে আসছি। তাহলে এখানে দুইটার দিকে যদি লক্ষ্য করি, দেখা যাচ্ছে কি এখানে অনাবৃত সংখ্যা, দশমিকের পর অনাবৃত সংখ্যা আছে একটি, এইখানে আছে একটি, 45 পুনঃপুনিক, হ্যাঁ একটি, এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টি আছে, অনাবৃত অঙ্ক সংখ্যা আছে কয়টি, এখানে আছে একটি, দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা এখানেও আছে একটি। তাহলে আমাদের প্রত্যেকটিতে অনাবৃত অঙ্ক সংখ্যা নিয়ে আসতে হবে একটি করে। অনাবৃত দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা আছে একটি একটি করে, অর্থাৎ তাহলে প্রত্যেকটিতে অনাবৃত দুইটি সংখ্যা আছে, দুইটি সংখ্যাতে অনাবৃত দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা হবে একটি করে। আমরা জানি যে
একাধিক সংখ্যা থাকলে সদৃশ ও সদৃশ থাকলে সদৃশ করার সময় দশমিকের পর যতটি অনাবৃত সংখ্যা থাকে, যেই সংখ্যায় দশমিকের পর সর্বোচ্চ পরিমাণ অনাবৃত দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা থাকে, ঠিক ততটি করে প্রত্যেকটিতে অনাবৃত অঙ্ক সংখ্যা নিতে হয়। এবং আবৃত অঙ্ক সংখ্যা কয়টি করে আছে দেখি, এখানে আছে একটি এবং এইখানে আছে দুইটি। আর প্রত্যেকটি সংখ্যায় আবৃত সংখ্যা কয়টি করে আছে তার লিস্ট নিতে হয়। এখানে নিলাম একটি, এখানে পাইছি দুইটি, তাহলে এক এবং দুই এর কি করতে হয়, লসাগু নিতে হয়। 1 এবং 2 এর লসাগু নেওয়ার পর প্রত্যেকটিতে লসাগুর সমপরিমাণ করে আবৃত অঙ্ক সংখ্যা নিতে হয়। তাহলে 1 এবং 2 এর লসাগু নিলে কত হয়, 2 হয়। তাহলে প্রত্যেকটিতে 2টি করে আবৃত দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা নেব। তাহলে আমরা শুরু করি প্রথমটিকে যদি আমরা লিখি এইভাবে 0.45 পুনঃপুনিক সমান 0. দশমিকের পর একটি মাত্র অনাবৃত অঙ্ক সংখ্যা নিতে পারবো, যেহেতু একটি করে আছেই একটি। তাহলে দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা নিতে হবে দুইটি। 1 এবং 2 এর লসাগু 5, এই 5 নিলাম আর এই 5 নিলাম, দুইটি নিলাম। এই 5 টিকে আবার লিখে দিলাম, তাহলে দুইটি হয়ে গেল। এবং 0.134, তাহলে এইটা সমান আমরা লিখতে পারি 0. দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা আমরা নেব কয়টি, একটি। তাহলে এখানে একটি অলরেডি দেয়াই আছে 1, এবং আবৃত অঙ্ক সংখ্যা নেব দুইটি 3, 4, এই দুইটি আছে আর আমাদেরকে এখানে নিতে হচ্ছে না। তাহলে এই দুইটা আমরা কি করব, এখন যোগ করব, এটি এবং এটি যোগ করব। আমি এগুলাকে একটু সরিয়ে যদি আনি, সমান সমান, এখানে কি করব, যোগ করব। আমরা যোগ করব, এই দুইটাকে কি করব, এখন যোগ করব। তো এইভাবে যদি আবৃত দশমিক ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ চাই, দুইভাবে করা যায়। তো আমি প্রথমত করি, এই যেভাবে আছে এইভাবেই করি। ঠিক এই যে 5 এবং 4 যোগ করলে কত হয়, 5 এবং 4 যোগ করলে 9 হয় মেবি। 5 এবং 4 9 হয় মেবি, কি হবে, 9 তো হবে, 15, 14, 9 হয়। তাহলে লিখলাম, এখানে আমি 9 লিখলাম। 5 এবং 3 এই দুইটাকে যোগ করলে কত হয়, 5 এবং 3 এই দুইটাকে যোগ করলে হয় 8, এই দুইটাকে যোগ করলে হয় 8। যেহেতু আমাদের হাতে কিছু নাই, যদি এখানে হাতে কিছু থাকতো, যেমন এখানে আমি একটু কথাটা যেহেতু বলছি তাহলে দেখাই। 5, এখানে যদি কোনো কারণে 6 থাকতো, এখানে যদি 6 থাকতো, তাহলে 5 এবং 6 হতো কত, 11, 11 এর 1 হতো, হাতে কত থাকতো, 1, হাতে 1 থাকতো। তাহলে এই 1 এইখানে নিচে লিখে রাখতাম যোগ করার জন্য পরবর্তীতে। যেহেতু আমাদের এখানে হাতে 1 নাই, তাই আমরা হাতে 1 লিখবো না, কারণ এখানে 6 ছিল না, এখানে ছিল কত, 3 ছিল, এখানে 3 ছিল। তাহলে 5 এবং 3 এটা যোগ করলে কত হয়, 8 হয়, 8 হয়। এবং 1 আর 1 যোগ করলে তো 2 হয়, দশমিক আছে, 0 আছে। তাহলে এই দুইটা সংখ্যার হচ্ছে 0.2। এবং পুনঃপুনিক দেব কোথায়, এই যে একটা দুইটা আছে, এখানে একটা, এখানে একটা, 2, 8, 9, 8 পুনঃপুনিক, 9 পুনঃপুনিক, এটাই হচ্ছে কি এই সংখ্যাগুলার যোগফল। তাহলে ক নাম্বারটা সমাধান আমরা করলাম। এখন খ নাম্বারটা করার চেষ্টা করি। খ নাম্বারটা হচ্ছে 3টা অঙ্ক দেয়া আছে। তাহলে খ নাম্বারে দেয়া আছে কয়টা অঙ্ক, 3টে অঙ্ক দেয়া আছে। প্রথমটি হচ্ছে 2.05 পুনঃপুনিক, 2.05 পুনঃপুনিক, এটা খালি নেই, 2.05 পুনঃপুনিক 2.05 পুনঃপুনিক প্লাস 8.04 পুনঃপুনিক, 8.04 পুনঃপুনিক প্লাস 7.018, 7.018 এইভাবে দেয়া আছে, এখন এইখান থেকে আমাদের এখানে দেখা যাচ্ছে যে প্রথমটির উপর কি
দশমিকের পরে একটি অনাবৃত সংখ্যা, এখানে একটি অনাবৃত সংখ্যা, এখানে তিনটি অনাবৃত সংখ্যা, কিন্তু আবৃত সংখ্যা এখানে নাই। আর এখানে দশমিকের পর আবৃত সংখ্যা আছে একটি, এখানে আছে একটি, এখানে আবৃত সংখ্যা নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা জানি এখন কি এগুলা কি অসদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ, অসদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ। এবং অসদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ যদি থাকে ওগুলোকে কি করতে হয়? সদৃশ্য করে নিতে হয়। যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে, যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে কি করতে হয়? সদৃশ্য করে নিতে হয়। তাহলে সদৃশ্য করে নেওয়ার সময় আমাদেরকে দেখতে হবে যে দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কয়টি আছে। এখানে আছে একটি, এখানে আছে একটি, এখানে আছে তিনটি। তাহলে প্রত্যেকটি অঙ্কে দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা তিনটি করে নিতে হবে। এখন সর্বোচ্চ মান আছে কত? 3। সর্বোচ্চ আছে কত? 3। তাহলে দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ প্রত্যেকটিতে 3টি করে নিতে হবে। নিলাম। তারপর দেখতে হবে আবৃত অঙ্ক সংখ্যা কোথায় কয়টি করে আছে। এখানে আছে আবৃত অঙ্ক সংখ্যা একটি, এখানে আছে একটি, এখানে আছে কয়টি? 0টি। এখানে নাই, এখানে নাই। অর্থাৎ এক, আমি নিচে টান দিয়ে দেখাই, এক, এক, এবং এখানে আছে কত? 0টি। এখানে আছে 0টি, নাই। এবং দশমিকের পর দ্বিতীয় স্টেপ আছে, দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা জয়টি করে থাকে প্রত্যেকটি সংখ্যার কি নিতে হয়? লসাগু নিতে হয়। প্রত্যেকটি সংখ্যার লসাগু নিতে হয়। 1 1 0 এর লসাগু হচ্ছে 1। তাহলে লসাগুর সমান আবৃত অঙ্ক সংখ্যা নিতে হয়। লসাগু হচ্ছে 1। তাহলে প্রত্যেকটিতে একটি করে আবৃত অঙ্ক সংখ্যা নিব। তাহলে আমার কার্যক্রম শুরু করি। প্রথমটি হচ্ছে কত? 2.05 আছে। আচ্ছা, 5টি আমি এখন লিখি। অনাবৃত অঙ্ক সংখ্যা আছে একটি, আমাদের করতে হবে কয়টি? 3টি। সর্বোচ্চ অনাবৃত অঙ্ক সংখ্যার সমান করতে হবে, 3টি করতে হবে। তাহলে 0 এর পরে আমি এই 5টাকেই লিখবো, আবার এই 5টাকে লিখবো, আবার 5টাকে, যেহেতু এই 5 আবৃত হচ্ছে তাহলে এই 5কে কি করলাম? দুইবার নিলাম। দুইবার নেওয়ার পর দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা আমার কাছে কয়টি হয়ে গেল? 3টি হয়ে গেল। এবং অনাবৃত অঙ্ক সংখ্যা 3টি হওয়ার পর আবৃত অঙ্ক সংখ্যা নিতে হয় 1 2 0 এর লসাগু সমান। তাহলে 1 2 1 1 0 এর লসাগু হচ্ছে কত? 1। তাহলে একটি নিব। তাহলে আরো একটি 5 আমি এখানে এবার লিখবো, এই 5টা আবার লিখবো, লিখে এইটার উপর পুনঃপুনিক দেব। তাহলে আমার শর্ত সাপেক্ষে কি দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা 3টি হয়ে গেল, আবৃত অঙ্ক সংখ্যা একটি হয়ে গেল। এরপর 8.04 কে আমি সদৃশ্য করতে চাই। সদৃশ্য করতে হলে দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা আমাকে নিতে হবে 3টি। এখানে আছে কয়টি? একটি। 3টি কেন নিতে হবে? কারণ সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ পরিমাণে অনাবৃত অঙ্ক সংখ্যা আছে 3টি দশমিকের পর। তাহলে 3টি নিতে হবে। একটি তো আমার 0 দেওয়া আছে, আরো 2টি আমাকে নিতে হবে। এটা কলম বাহর দেখতে খালা কলম। 8, তারপর লিখতে হবে কত? 0। ও উপরে দিয়ে খাচ্ছি, ওখান দিয়ে মুই অনুভূত লিখতাম। তারপর 0, এরপর আরো 2টি অনাবৃত অঙ্ক সংখ্যা নিতে হবে। এখানে দেখতে পাচ্ছি 4 কি আছে, আমি এগুলাকে লিখে রাখি যে 2.05 পুনঃপুনিক, 8.04 পুনঃপুনিক। দশমিকের পর 4 পুনঃপুনিক আকারে আছে। তাহলে আমি কি করতে পারি? 4টাকে লিখতে পারি, আবার 4কে লিখতে পারি। যেহেতু 4 বারবার রিপিট হচ্ছে, তাহলে 8.044, 3টা দশমিকের পর 3টা অনাবৃত অঙ্ক সংখ্যা হয়ে গেল। আমার একটা আবৃত অঙ্ক সংখ্যা লাগবে। তাহলে আবার এই 4টাকে লিখে এটার উপর আমি পুনঃপুনিক চিহ্নটা দিয়ে দেব। তারপরে 3 নম্বরটা আমি যদি দেখি, 3 নম্বরটা কত আছে? 7.018 সমান অনাবৃত অঙ্ক সংখ্যা 7 পয়েন্ট। অনাবৃত অঙ্ক সংখ্যা দশমিকের পরে 018 আছে, কিন্তু আবৃত অঙ্ক সংখ্যা এখানে নাই। তাহলে আবৃত অঙ্ক সংখ্যা যেহেতু এখানে নাই, তাহলে এখানে আমরা কি নেব? কোনো সংখ্যাই তো আবৃত করা নাই যে রিপিট করবো কোনটা। এই ক্ষেত্রে কি করব? আমরা জানি দশমিক তো একবার নিয়ে নিছি, দশমিকের পর যদি আমরা শূন্য নেই আমাদের ইচ্ছে মতো কোনো অসুবিধা নেই, তাহলে একটা শূন্য নিয়ে এর উপর পুনঃপুনিক দিয়ে দেবো। এখন আমরা যদি যোগ করি এটাকে যদি এখন আমরা যোগ করি তাহলে দেখি কি আসে। 5 এবং 4 যদি যোগ করি তাহলে কত হয়? 9 হয়। 5 এবং 4, 8 12 এবং 16 17 হয়। 17 এর 7 হাতে থাকে 1, 5 এবং 9 এখানে হাতে 1 থাকে না, হাতে থাকে 1। এখানে যেহেতু 1 পাই নাই তাহলে পরবর্তীতে যোগ করার কোনো অপশন নাই। 5 হ্যাঁ 5 6 10 আর হাতের 1 হলো কত? 11। 11 এর 1 হাতে আবারও থাকে 1।
জিরো 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 কত হবে, হাতের 1 দিলে 1, তারপর দশমিক 2, 18 17 হয় 17.1 17.1179। তাহলে পুনঃপুনিক কোথায় হবে, এইখানে হবে পুনঃপুনিক। এখানে কি একটা সংখ্যা আছে, এই একটি সংখ্যার উপরে হবে পুনঃপুনিক, একটি সংখ্যা আছে একটি সংখ্যার উপরেই হবে পুনঃপুনিক। দেখি আমি অঙ্কটা ঠিক করলাম কিনা। 17.11799 এর উপর পুনঃপুনিক, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের যোগফল। এখন 3 নাম্বার গ নাম্বার অঙ্কটা করতে চাই। গ নাম্বার অঙ্কটা করতে চাই। গ নাম্বার অঙ্কে দেখি কি দেয়া আছে। গ নাম্বার অঙ্কে দেয়া আছে গ নাম্বার 0.006 পুনঃপুনিক প্লাস 0.92 0.9 পুনঃপুনিক 2 পুনঃপুনিক প্লাস 0.1 পুনঃপুনিক 34 0.1 পুনঃপুনিক 34 পুনঃপুনিক। দেখি তো লেখাগুলো দেখা যাচ্ছে কিনা। এই দেখা যাচ্ছে। এখন এখানে যদি আমি দেখি দশমিকের পর দুইটা অনাবৃত সংখ্যা, দশমিকের পর অনাবৃত সংখ্যা নাই, দশমিকের পর অনাবৃত সংখ্যা নাই, কিন্তু দশমিকের পর একটি আবৃত সংখ্যা আছে, দুইটি আবৃত সংখ্যা আছে, তিনটি আবৃত সংখ্যা আছে। এখন তার মানে হচ্ছে কি, এটা অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এখন অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে, তারপর আমরা যোগ করব। এখন সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে কিভাবে রূপান্তর করব? তো রূপান্তর করার প্রক্রিয়া ঠিক আগের মতোই। যেমন দশমিকের পর এখানে কয়টি আছে, দুইটি আছে অনাবৃত সংখ্যা, এখানে আছে শূন্যটি, এখানে নাই। তার মানে প্রত্যেকটিতে দুইটি করে অনাবৃত সংখ্যা নিয়ে আসতে হবে। তাহলে আমি নিয়ে আসি এটার জন্য 0.006 পুনঃপুনিকের জন্য আমি নিয়ে আসি দুইটি অনাবৃত 0.00, এখানে নাই এখানে নাই, তাহলে 0.06 পুনঃপুনিক। আচ্ছা, দুইটা অনাবৃত সংখ্যা নিয়ে আসলাম। আবৃত সংখ্যা কয়টি নিয়ে আসতে হবে? আবৃত সংখ্যা দেখি কয়টি আছে। এখানে আছে একটি, এখানে দুইটি, এখানে তিনটি। তার মানে 1 2 এবং 3 এর লসাগু 1 2 3 এর লসাগু 1 2 3 এর লসাগু যদি নেই কত হয়, 6 হয়। 1 2 3 এর লসাগু কত হয়, 6 হয়। তার মানে দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা হবে দুইটি করে প্রত্যেকটিতে, এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে 6টি করে প্রত্যেকটিতে। দেখি 6টি করে কিভাবে নিয়ে আসা যায়। তাহলে দুইটি অনাবৃত সংখ্যা আমরা নিয়ে আসলাম ডাবল জিরো, তার আরো 6টি নিয়ে আসতে হবে যে আবৃত অঙ্ক সংখ্যা। তার মানে এই 6টাকেই লিখলাম দিয়ে আবৃত 6 বার লিখবো, 2 3 4 5 6, এখন 6টি লিখলাম। এখান পর শেষ মাত্রায় আবৃত দশমিক দিয়ে দিলাম। এখন এইটাকে নিয়ে আসতে চাই 0.92 0.9 পুনঃপুনিক 2 পুনঃপুনিক, এইটাকে আমি সদৃশ করতে চাই। তারপর তাহলে দশমিক দিলাম, দশমিকের পর দুইটাকে কি করতে হবে, অনাবৃত রাখতে হবে। তাহলে 9 2 আমি একবার লিখে দিলাম, 9 2, এই দুইটাকে অনাবৃত রেখে দিলাম। এখন আবৃত অঙ্ক সংখ্যা নিয়ে আসতে হবে কয়টি, 6টি। তাহলে কিভাবে আনবো, এই 9 2কেই আমরা বারবার লিখবো, 9 এখানে পুনঃপুনিক দেবো 2 9 2 9 2, এইভাবে এই কত 9 2 9 2 9 2 6টা হয়ে গেছে। এখন এই অঙ্কটাকে ঠিক একইভাবে এভাবে লিখবো। যেমন দশমিকের পর কত আছে আগে লিখি, 0.0134, 1 এর উপর পুনঃপুনিক 4 এর উপর পুনঃপুনিক। তার মানে দাঁড়ালো কত, 0. দশমিকের পর দুইটি আনতে হবে অনাবৃত অঙ্ক সংখ্যা। তাহলে দশমিকের পর 1 3 আমি লিখে দিলাম, 1 3 লিখে দিলাম, এবং তারপর 4 লিখলাম। দুইটির পর থেকে পরবর্তীটাতে আমি পুনঃপুনিক চিহ্ন দেবো, 1 3 4 লিখলাম, তারপর আবার 1 3 4 লিখবো, 1 3 4 লিখলাম, এবং দেখি পুনঃপুনিক 1টা 2টা 3টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা হয়েছে, আরো 2টা লাগবে। 4 এর পর কি করবো, আবার 1 লিখবো, আবার 3 লিখবো, আর আমি 4টাকে লিখবো না, কারণ আমার 6টা লিখার কথা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়েছে। এখন এইগুলাকে কি করবো, যোগ করব। এগুলাকে এখন আমি যোগ করব, 6 2 আর 3 কত হলো, 8 11। এখন এইটাকে আমরা দুই পদ্ধতিতে করব। দেখি এখানে আমরা দুই পদ্ধতিতে করার চিন্তা ভাবনা করি, দুইভাবে করার চিন্তা ভাবনা করি। যেমন এখানে এসে হাতে যদি 1 থাকে, আচ্ছা 6 আর 2 কত হয়, 8 8 আর 3 11, 11 এর
কালো কালি দিয়েই দেখাই। 11 এর জন্য আমরা কত লিখবো? 1 লিখবো। 11 এর জন্য 11 এর এক হাতে থাকে 1, তাহলে 6 আর 9 কত? 15, 15 আর 1 কত? 16, 16 আর হাতের 1 কত হলো? 17, 17 এর 7 হাতে থাকে আবারও 1, 6 আর 2 8, 8 আর 4 কত? 12, 12 আর হাতের 1 কত হলো? 13, 13 এর 3 হাতে থাকে আবারও 1, 6 আর 9 15, 15 আর 3 কত? 18, 18 আর হাতের 1 19, 19 এর জন্য কত থাকে? 9 হাতে আবারও 1, তারপর 6 টু 8, 8 আর 1 হচ্ছে 9, 9 আর হাতের 1 হচ্ছে 10, 10 এর জন্য কত হয়? 0 হয়। আবার হাতে থাকে 1, তাহলে 6 আর 9 15, 15 আর 4 কত? 19, 19 আর হাতের 1 হতো কত হলো? 20 হলো। এই 20 কত বসবে? 0 বসবে। 20 0 এখানে বসবে। আমি এখানে লাল কালি দিয়ে দেখাই। এই 20 0 এখানে বসবে। আর হাতে যে 1 থাকে, 3 নম্বরটা দেখি ঠিকঠাক হচ্ছে কি না। হুম, 93712 হবে। হ্যাঁ, ওকে। এই যে আমি এইখানে এই যে পুনঃপুনিক, এটা কি ডান দিক থেকে বাঁ দিকে আসার পর পুনঃপুনিক, এটা কি সর্বশেষ পুনঃপুনিক সংখ্যা না? এই পুনঃপুনিক সংখ্যা এইটা যোগ করার পর হাতে যদি কিছু থাকে, এইটা এই তিনটা যোগ করার পর যদি হাতে কিছু থাকে, এইটা আমরা দুই দুই জায়গাতে নেব। দুই জায়গাতে কিভাবে নেব? যেমন এখানে এই তিনটা যোগ করে কত হয়েছে? 19 হয়েছে। হাতের 1 ছিল, হয়েছে কত? 20। 20 এর কি লিখবো? শূন্য লিখবো। শূন্য এখানে লিখবো, নিচে শূন্য লিখবো। তাহলে হাতে 2 থাকে, এই 2টাকে কি করব? আমরা পরবর্তীতে এখানে এনে যোগ করব, এবং একই সাথে এই যে এই শেষে এইখানে এনেও যোগ করব। আমরা এখানেও যোগ হিসাবে লিখবো। এখানেও কি করব? যোগ আকারে লিখবো। লেখার পর এই টান দিয়ে রাখলাম, আর এখানেও যোগ করি। কি করবার পর 2, এই যে হাতের 2, আচ্ছা এটা রাখলাম, 2 এবং 3 5, আর হাতের 2 কত হলো? 7। তাহলে এখানে কত হবে? এখন 7 হবে। এখানে হবে কত? 7। তারপর 0 আর 9 1 যোগ করলে কত হয়? 10, 10 10 এর কত হবে? 0 হবে, আর হবে কত? 1টা এইখানে আসবে। হাতে থাকে 1 এখানে আসবে, তাহলে এইখানে হবে কত? দশমিক। এখানে দশমিক হবে, এবং এইটা আমাদের উত্তর হবে না। এইটা আমাদের উত্তর হবে না। এইটা উত্তর হবে না। এর সাথে আমরা আরো 2 যোগ করব। যোগ করার পর যেটা হবে সেটি হবে আমাদের উত্তর। কারণ এই যে এইখানে যে হাতে 2 ছিল, এই 2টাকে আমরা এখানে এনে যোগ করছি, একই সাথে এই যোগফলের সাথে আরো 2 যোগ করব। যোগ করতে হয়, যোগ করলে তাহলে আমাদের ফাইনাল রেজাল্টটা আসে। 1 আর 2 যোগ করলে কত হয়? 3 7 3 9 0 0 7 0.1। তাহলে এখন পুনঃপুনিক কোথায় হবে? এইখানে একটা হবে, আর 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 এই দুইটা এখানে একটা হবে। দেখি তো ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, 7 এর পর 0 7 এর পর এইটা, এইভাবে আমরা যোগ করব। আবার এইভাবে যদি করতে আমাদের অসুবিধা হয়, তাহলে আমরা অন্য আরেকভাবে করতে পারি। যেমন এটাকে আমি, এই রেজাল্টটাকে আমি মুছে দিই, মুছে দিয়ে আমি এই জায়গাতেই করব। এই জায়গাতেই আমরা করব। কিভাবে করব? আমি এইখানে একটা দাড়ি দেব। দাড়ি দিয়ে এইভাবে লম্বা একটা টান নেব। টান দেওয়ার পর এই দিক থেকে দুইটা, আমার ডান দিক থেকে শুরুর দুইটা পুনঃপুনিক, প্রত্যেকটার দুইটা পুনঃপুনিক আমি এখানে লিখব। এইভাবে এই যে এই দুইটা পুনঃপুনিক আমি এখানে এই যে দাগের বাইরে লিখবো। লিখি একটু লাল কালি দিয়ে লিখি যে 6 6 9 2 9 2 4 1 4 1। আগে আমরা যে রেজাল্টটা পেয়েছিলাম, আমি সেই রেজাল্টটা এখানে একটু লিখে রাখি। সেই রেজাল্টটা হচ্ছে 1.070 পুনঃপুনিক ছিল 0093 শেষে কত? 9372, মেবি 9372 পুনঃপুনিক 07009372 এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এই পদ্ধতিতে দেখি আমরা এই রেজাল্টটা পাই কিনা। এখন 1 7 6 8 আর 1 হচ্ছে কত? 9। এখানে কত হচ্ছে? 9। 6 আর 9 কত? 6 15, 15 আর 4 কত? 19, 19 এর 9 হাতে থাকে কত? 1। এই 1টাকে এই দিক দিয়ে এনে যোগ করব। 6 8 9 6 10 19 আর 9 হাতে থাকে 1। তাহলে 6 আর 8 3 কত? 8 আর 3 কত? 11, 11 আর হাতের 1 কত হচ্ছে? 12। 12 এর 2 এখানে লিখবো। 12 এর
2 লিখবো এখানে, 12 এর 2। তারপর হাতে থাকে আবারও এক, 6 আর 9 15 16, আর হাতের এক 17, 17 এর 7 এখানে লিখলাম। তারপর 6 আর 2 8, 8 আর 4 কত 12, 12 আর হাতের 1 কত 13, 13 এর 3 হাতে আবারও 1। তারপর 6 9 15, 15 আর 3 কত 18, 18 আর হাতের এক 19, 19 এর 9 আবারও হাতে থাকলো 1। 6 আর 2 8, 8 আর 1 9, 9 আর হাতের 1 কত হলো 10, 10 এর কত হবে 0, হাতে আবারও 1। 6 9 15, 15 আর 4 19, 19 আর হাতের 1 কত হলো 20, 20 0, আবার হাতে থাকে এখন 2, হাতে এখন 2, এই 2 আবার এখন ওদিকে লেখার প্রয়োজনে, কারণ আমরা বাইরে অলরেডি যোগ করেছি। হাতে 2 2 5 আর হাতে 2 কত 7, তাহলে 9 আর 1 10, 10 এর 0, হাতে থাকে 1, এটাকে এখানে নিয়ে। এখন আমরা রেজাল্ট কোন অংশ নেব? এখন আমরা রেজাল্ট নেব এই অংশটুকু। এখন এই বাইরের অংশটুকু আর আমরা নেব না, আমরা রেজাল্ট এই অংশটুকু হিসাবে আমরা রেজাল্টটাকে নেব। কারণ পুনঃপুনিক কোথায় দেবো? এখানে দুইটার পর পুনঃপুনিক আছে, তাহলে 0.74 এখানে পুনঃপুনিক হবে আর এইখানে পুনঃপুনিক হবে। তার মানে দেখো তো আগের রেজাল্ট আর এই রেজাল্টের সমান হচ্ছে কিনা। 1.07 উপর পুনঃপুনিক 00937 এইটাই হচ্ছে রেজাল্ট। তাহলে এই পদ্ধতির রেজাল্ট আর এই পদ্ধতির রেজাল্ট কি হচ্ছে? সমান হয়ে যাচ্ছে। এখন আমরা কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ করতে হয় এই প্রসেসটা দেখলাম। তো আবৃত দশমিক ভগ্নাংশের যোগ করতে হলে প্রথমে কি করতে হয়? প্রথমে অসদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ যদি থাকে তাহলে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হয়। কিভাবে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হয় আগের ক্লাসে আমি দেখিয়েছি এবং আজকেও আবার নতুন করে দেখাইছি। তারপর সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করার পর দুই পদ্ধতিতে যোগ করা যায়। কিভাবে দুইভাবে যোগ করা যায় আমি আগে একরকম দেখিয়েছি, এই আরেক রকম দেখাইছি। যে কোনো ভাবে করলেই হয়, রেজাল্টটা আমরা নিলাম। এখন এই মানগুলো আর নেব না, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো যোগ দেখলাম, এখন বিয়োগ আছে মনে হয় 4টা বিয়োগ। বিয়োগটা এখন না করে, বিয়োগটা পরবর্তী লেকচারে দিই। আর তার আগে আমি এখানে এই 11 12 মেবি 12 অনুশীলনী 1-এর 12 এর কয়েকটা অঙ্ক আছে, ওটা ওই অঙ্কগুলো একটু সলভ করে দেওয়ার চেষ্টা করি। 12তে লেখা আছে যে প্রশ্নগুলা কই, 12তে 12 এর ক নাম্বারটা কত দেয়া আছে দেখি। দেয়া আছে 1/6, 1/6, 1/6। তো এইটা দিয়ে বলছে 1/6, তারপর আছে 7/11, ক নাম্বার আছে কত 7/11, গ নাম্বার আছে 3 সমস্ত 9 বা 3 সমস্ত 2/9, 2/9 এবং গুড়ার ঘ আছে 3 সমস্ত 8/15, 3 সমস্ত 8/15। এই চারটি সংখ্যা, এই চারটি ভগ্নাংশ দিয়ে বলছে এটাকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য। কিভাবে প্রকাশ করার জন্য? আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য। আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব? এখন আমরা এটাকে ভাগ করি। যেমন 1/6, যে কথা 6 দিয়ে আমরা 1 কে ভাগ করব। 6 দিয়ে যেহেতু 1 কে ভাগ করা যায় না, তাই একটা দশমিক নিলাম। নেয়ার পর এখানে একটা শূন্য দিয়ে দিলাম, দশমিকের পর একটা শূন্য আমি নিয়ে নিলাম। যেহেতু 6 দিয়ে 1 কে ভাগ করা যায় না, তাই একটি শূন্য দশমিক নিলাম। দশমিক নেওয়ার ফলে একটি শূন্য নিলাম। তাহলে এখন কত হলো? এখন হচ্ছে 10। এখন আমরা 10 কল্পনা করি। 10 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 1 হয়। 1 হলে কত হয়? 6। 10 থেকে 6 যদি যায় তাহলে কত হয়? 40। 4 হয়, 4। এখন 4 কে 6 দ্বারা ভাগ করা যাচ্ছে না, আমরা একটা শূন্য নিচ্ছি, কারণ অলরেডি একবার দশমিক নিয়ে নিয়েছি। তাই আরেকটি শূন্য আমরা নিতে পারি, এখন ইচ্ছা মতো শূন্য নিতে পারি। 6 দ্বারা যদি 40 কে ভাগ করি তাহলে 6 6 36 হয়, তাহলে 36। আবার যদি বিয়োগ করি 4 থাকে, তখন আবার আমরা শূন্য নিতে পারি। তাহলে আবার কত হবে? 6 বার যাবে, 6 6 36। আবার 4 থাকে, আবার 6 বার যাবে, শূন্য নিলাম, শূন্য নিলে 6 বার যাবে, তাহলে কত হয়? 36। আবার যদি বিয়োগ করি কত হয়? 4 হয়। আবার যদি শূন্য নেই, শূন্য নিয়ে 6 বার যাবে, তারপর আবার 34 লিখে
4 হয়। এইভাবে যদি বিয়োগ করি প্রত্যেকবার 1.1 0.1666666 আসবে। তাহলে আমরা এখন লিখতে পারি এটাকে এইভাবে, যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1/6 মানে হচ্ছে 1.166, যেহেতু বারবার 6 আসছে তাই এখানে এটার উপর কি করতে পারি, পুনঃপুনি দিতে পারি। এটাই হচ্ছে কি আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। তাহলে এই একটা গেল। এখন খ নাম্বারটা আমরা করি। তাহলে এক নাম্বারটা আমরা ক নাম্বারটা করে ফেলছি। খ নাম্বারটা যদি করতে চাই, খ নাম্বারটা হচ্ছে যে 7/11। তাহলে 11 দ্বারা 7কে আমরা যদি ভাগ করতে চাই, 11 দ্বারা 7কে যদি ভাগ করতে চাই, তাহলে 11 দিয়ে 7কে ভাগ করা যায় না। যেহেতু ভাগ করা যায় না, তাই আমরা একটা শূন্য যে একটা দশমিক নিলাম, নিয়ে একটা শূন্য এখানে কল্পনা করতে পারি। শূন্য একটা লিখলাম, যেহেতু দশমিক নিচে একটা শূন্য আমরা দিয়ে দিলাম। 5 11 55, 6 11 66, 7 11 77, তাহলে 6 বার যাবে। 11 নামাতা যদি গুনি 6 বার গিয়ে কত হয়, 66 হয়। 66 হয়ে বিয়োগ করে যদি, তাহলে কত থাকে, 40 থাকে, 4 থাকে। 4 থাকে। এখন 11 দিয়ে 4কে ভাগ করা যাচ্ছে না, আরেকটা শূন্য নিলাম। এখন আর দশমিক দিতে হবে না, যেহেতু অলরেডি একবার দশমিক নিয়ে নিয়েছি। এখন আমরা ইচ্ছা মতো শূন্য নিতে পারি। তো 40কে যদি ভাগ করি, 11 11 3 11 33, একটা শূন্য নিলাম, 33, তার মানে 3 বার যাবে, 3 বার যাবে 33। বিয়োগ করে যদি 40 থেকে 33 বিয়োগ করলে 7 হয়। আমি আবার শূন্য একটা নিলাম। তো 70কে যদি আমরা 11 দিয়ে ভাগ করতে চাই, তাহলে 6 বার যাবে, 6 11 66 হবে। এবং আবার বিয়োগ করে 70 থেকে 66 বিয়োগ করলে কত হয়, 4 হয়। 11 দিয়ে 4 যাচ্ছে না, আরো একটা শূন্য নিলাম। তারপর 40কে ভাগ করা যায় কত, 3 হয়। 3 হলে 33, আবার কত, বিয়োগফল 7, আর একটা শূন্য নিলাম। 11 দিয়ে 70কে ভাগ করলে আবার 6 হয়। তারপর কত নিলাম, 66, বিয়োগ করলাম 4, আর একটি শূন্য নিলাম। 11 দিয়ে 40কে ভাগ করলে কত, 3 হয়। 36, 33, আবার কত, 7। এইভাবে যদি করতে থাকি, তাহলে দেখতে পাচ্ছি যে দশমিকের পর 63 63 63 ডট ডট 63 63 63 এইভাবেই আসতে 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 থাকবে, এভাবে আসতেই থাকবে, 63 63 63 এভাবে আসতে থাকবে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি কি, এরকম লিখতে পারি না, যে 7/11 সমান হচ্ছে 0.63 লিখে 6 এর উপর পূর্ণপণিক এবং 3 এর উপর পূর্ণপণিক, অর্থাৎ দশমিকের পর 63 63 63 63 এইভাবে আসতেই থাকবে ধারাবাহিকভাবে, আজীবন এইভাবে চলতে থাকবে, কখনো শেষও করা যাবে না। তাহলে এই দুইটা করলাম। এখন এরপরেরটা করার চেষ্টা করি, 3 নাম্বারটা। 3 নাম্বারটা এই দুইটা তো করে শেষ। 12 এর ক খ করলাম, গ নাম্বার করতে চাই। গ নাম্বারটা হচ্ছে, প্রশ্নটা এমন যে 3 সমস্ত 2/9। এইটাকে আমরা প্রথমত কি করব, যে সমস্তটা ভাঙাই। তো সমস্তটা ভাঙাতে হলে কি করতে হবে, হরটা যা আছে তাই থাকবে। এই 3 এবং 9, অর্থাৎ 3 ইন্টু 9, এই দুইটা গুণ করব আর দুইটাকে যোগ করব। তাহলে 3 নং কত, 27, 3 নং 27 যোগ 2 ডিভাইডেড বাই 9, তাহলে ফাইনালি কত দাঁড়ায়, 29/9। তাহলে 3 সমস্ত 2/9 যেই কথা, আমরা দেখতে পারি 29/9 একই কথা, অর্থাৎ 29কে 9 দ্বারা ভাগ করার সমান। 29কে 9 দ্বারা, আমি পরে লিখি, 29কে 29কে 9 দ্বারা ভাগ করা। তাহলে 29কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, দেখি কত হয়। 9কে 9, 2 নং 18, 3 নং 27, তাহলে 3 বার যায়। 3 বার গিয়ে কত হয়, 27 হয়। বিয়োগ করি, 9 থেকে 7 গেলে 2 থাকে। এখন 9 দিয়ে 2 কে ভাগ করা যাচ্ছে না, তাই এখানে একটি দশমিক নিলাম। এটাও মুছে দিই এখনকে। দশমিক নিলাম, দশমিক যেহেতু নিচ্ছি, এখানে আমি ইচ্ছা মতো একটা শূন্য নিতে পারি। তাহলে 9 দিয়ে যদি 20কে ভাগ করি, এখন এটা হচ্ছে 20, তাহলে 2 বার যাবে। 2 বার গিয়ে কত হয়, 18। তাহলে 20 থেকে 18 গেলে 2, 10 থেকে 8 গেলে 2। তাহলে এই 9 দিয়ে 2কে ভাগ করা যাচ্ছে না, আরে একটা শূন্য নিলাম। তাহলে আবার 2 হবে, আবার হবে কত, 18। আবার বিয়োগ করলে 2 হবে, আবার শূন্য নিলাম। এই 9 দিয়ে 20কে যদি ভাগ করি, আবার 2 হবে। তাহলে 2 বার হয়ে কত, 18 হবে। 2 নং 18, আবার 2 হবে। এইভাবে যদি আমি নিতেই থাকি, 2 আসবে 2 আসবে 2 আসবে, বারবার 2 আসবে, আর 18 হবে, এবং বিয়োগফল 2 হবে। তাহলে এইটাকে আমরা এভাবে লিখতে পারি যে 3 সমস্ত, যেমন ছিল প্রশ্নটা এমন ছিল যে 3 সমস্ত 2/9, এইটাকে আমরা লিখছিলাম কত, 29/9। 29/9কে আমরা আবৃত দশমিকে যদি লিখতে চাই, তাহলে এমন হবে 3 সমস্ত 2, যেহেতু বারবার দশমিকের পর 2টাই বারবার আসতেছে,
তাহলে আমরা লিখতে পারি যে 2 এর উপর পুনঃপণিক। এবার 2 2 2 2 আসতেছে তো পুনঃপণিক। তাহলে এইটাও আমরা 3 নাম্বারটাও করলাম। এখন 4 নম্বর গ নাম্বারটা করি। গ নাম্বারটা হচ্ছে যে 3 সমস্ত 8/15। তাহলে 3 সমস্ত 8/15, এটাকে আগে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করি। 3 ইন্টু 15, এই দুইটা গুণফলের সাথে 8 যোগ করতে হয়। 15 তো নিচে যে আছে তাই থাকবে। 3 15 45, আর 3 15 45 যোগ হচ্ছে 8, 45 নিচে 15, অর্থাৎ 45 আর 8 যদি যোগ করি 53, 53/15। তাহলে 53/15, 15 দিয়ে 53 কে আমরা ভাগ করব। 15 দিয়ে 53 কে আমরা ভাগ করব। এখন 15 কে 15, 3 15 45, 4 15 60, তার মানে 3 বার যাবে। তাহলে 3 15 45, 3 15 45 যদি হয় বিয়োগ করি 53 থেকে 8 হয়। 8 মেবি 8। 15 দিয়ে 8 কে যায় না, একটা শূন্য নিয়ে আসলাম, যেহেতু শূন্য নিয়ে আসছি এখানে একটা দশমিক দেব। 15 4 15 60, 5 15 75, তাহলে কতবার হয়? 5 বার যায়। 5 15 কত হয়? 75 হয়। বিয়োগ করলে তাকে কত? 5। 5 15 5-এর মধ্যে যায় না, একটা শূন্য নিয়ে আসলাম, যেহেতু দশমিক নিচে শূন্য আমরা নিতে পারি। তবে কতবার? 3 বার। 3 বার গিয়ে কত হয়? 45। আবার কত থাকে? 5। 15 দিয়ে 5 যায় না, 50 বানালাম শূন্য দিয়ে, আবার যাবে 3 বার, আবার হবে 45। তারপর আবার বিয়োগফল 5, আবার শূন্য নিলাম, নিয়ে 15, আবার 3 বার যাবে, আবার হবে কত? 45। এইভাবে যেতে 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 কি হবে? 3.5, 3.5 এর পর 3 3 3 3 3 বারবার আসতেছে, অর্থাৎ দশমিকের পর একটা অনাবৃত সংখ্যা আসছে 3, এবং একটা অনাবৃত সংখ্যা আসছে 5, এবং 5 এর পর 3 বারবার আবৃত হচ্ছে। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, যে এটা সমান হচ্ছে কত? 53/15 সমান 3.53, যেহেতু দশমিকের পর 5টাই একটাই অনাবৃত সংখ্যা, আর 3টা বারবার আবৃত হচ্ছে, তাহলে 3 এর উপর পুনঃপণিক। এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। তো পরবর্তী লেকচারে আমি আবৃত দশমিক সংখ্যার বিয়োগ কিভাবে করতে হয় বিয়োগটা করে দেখাবো। তারপর গুণ আছে, ভাগ আছে, এবং সরলও আছে, আরো 2-3টে অঙ্ক আছে, ওগুলো করে দেখার চেষ্টা করব। তো আরো 4-5টা লেকচার নিলে মনে হয় এই অধ্যায়টা মোটামুটি সম্পূর্ণ কভার করা হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।